নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মানিক তোমাদের সবাইকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আমরা ইউজিসি এনটিএ নেট জিআরএফ জুন 2024-এর জন্য আমরা কিছু টেস্ট সিরিজ রেখেছিলাম। সেই মতো করে টেস্ট সিরিজটি একটি আমরা করেছি। আজকে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় টেস্ট সিরিজ বা দ্বিতীয় মক টেস্ট সিরিজ। ওকে, সো দ্বিতীয় টেস্ট সিরিজটি আলোচনা করছি ওকে জেনারেল পেপারের জন্য। আচ্ছা, যদি আপনারা আমাদের এই টেস্ট সিরিজগুলি পেতে চান, অর্থাৎ যদি পিডিএফ ফাইল আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমাদের এই দুটি চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি। ওকে, সো আজকেও আমরা 50 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। সো দেরি না করে আমরা আলোচনা শুরু করছি। সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে, আ শিফট ইন অ্যাটিটিউড ইন রেসপন্ডেন্টস বিটুইন 2 পয়েন্টস ডিউরিং কালেকশন ইজ কল্ড। অর্থাৎ আমরা যখন গবেষণা করি, গবেষণায় যখন আমরা গবেষণা করি কী করি, প্রথমে একবার মানুষদের রেসপন্স নিই এবং প্রবলেমটা খুঁজে দেখি, এবং সেই সমস্ত মানুষদের প্রবলেমটা সলভ করার পরে বা কিছু ঘটনা হওয়ার পরে তারপরে আমরা আবার পুনরায় তাদের কাছ থেকে অ্যাটিটিউড বা রেসপন্ডেন্ট নিই। তো যখন এ শিফট মানে হচ্ছে পরিবর্তন, শিফট মানে হচ্ছে চেঞ্জ ঘটে, তাহলে এই ধরনের রেসপন্ডেন্ট থেকে পাওয়া এই যে শিফট অফ অ্যাটিটিউড বা রেসপন্ডেন্ট যেটা রেসপন্স করে তাকে কি বলবো? এক বলছে রিয়াক্টিভ ইফেক্ট, দুই বলছে ম্যাচিউরেশন ইফেক্ট, দুই বলছে বা বি বলছে, সি বলছে রিগ্রেশন ইফেক্ট, আর ডি হচ্ছে কন্ডিশনিং ইফেক্ট। তো এখানে শিফট মানে হচ্ছে জাস্ট লাইক আ কমপ্লিটলি ডিফারেন্ট ওপিনিয়ন রাখা, একটা বিপরীতমুখী ধারণা প্রদান করা। তো এক্ষেত্রে কিন্তু রিয়াক্টিভও নয়, ম্যাচিউরেশনও নয়, রাদার ওটাকে রিগ্রেশন ইফেক্ট বলা হয় রিসার্চের ভাষায়। ঠিক আছে, রিসার্চের ভাষায় তাকে রিগ্রেশন ইফেক্ট বলা হয়। তারপরে দ্য টাইম ফ্রেম ইন হুইচ, একটা সময়ের একটা ফ্রেম অর্থাৎ সময়সীমা, ইন হুইচ যেখানে আ স্টাডি একটা রিসার্চও বলতে পারি, এক্সপ্লোর এ সিচুয়েশান অর প্রবলেম, এবং যে ওই টাইম ফ্রেমটার মধ্যে একটা সমস্যাটাকে আমরা চর্চিত করছি বা গবেষণা করছি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলছি রেফারেন্স পিরিয়ড, এজ, লঙ্গিটিউডিনাল, রেট্রোস্পেকটিভ টাইম। রিসার্চের ভাষায় তাকে রেফারেন্স পিরিয়ড বলে, অর্থাৎ যে টাইম ফ্রেমটা ইউজ হচ্ছে আমরা সেই টাইম ফ্রেমকে কি বলি? রেফারেন্স পিরিয়ড বলি। এজও বলি না, লঙ্গিটিউডিনালও বলি না, রেট্রোস্পেকটিভ টাইমও বলি না। চলে আসবো তৃতীয় নম্বর প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের মধ্যে কোনটি ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট? অর্থাৎ এখানে টিচিং অ্যাপটিটিউড থেকে এই প্রশ্নটি রয়েছে। বলছে নিচের মধ্যে কোনটি একটি উদাহরণ যেখানে ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্টটাকে আমরা পর্যবেক্ষণ করে থাকতে পারি। তো এখানে এক বলছে পার্সোনালিটি টেস্ট, অবভিয়াসলি নয়, পার্সোনালিটি টেস্ট পারফরমেন্সের সাথে যায় না। দুই বলছে প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, অবভিয়াসলি প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্টও নয়। থার্ড হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। ইয়েস, কোনো কিছু বিষয়ে কারোর পারফরমেন্সটাকে ভালো করে দেখার জন্য তার অ্যাপটিটিউড, এই জন্য টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এই পারফরমেন্সটাকে ম্যাক্সিমামটাকে পারফরমেন্স টেস্টটাকে করা যেতে পারে। তো অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে রাইট টেস্ট। ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড স্কিল অবভিয়াসলি নট। নাও পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4 বলছে হুইচ অফ দ্য স্ট্র্যাটেজিস, নিচে কিছু স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে ইন দ্য লিস্ট গিভেন বিলো, এবং সেগুলি উইল বি অ্যাসোসিয়েটেড, সেগুলি সংযুক্ত থাকবে উইথ ডাইরেক্ট টিচিং। অর্থাৎ ডাইরেক্ট টিচিংয়ের সাথে নিচের যে স্ট্র্যাটেজিগুলি দেওয়া রয়েছে এর মধ্যে কোনগুলি ডাইরেক্ট টিচিং অর্থাৎ
এখানে ডাইরেক্ট টিচিং, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট টিচিংয়ের কথা বলছে, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ। তো এক্ষেত্রে প্রত্যক্ষ বলছে, তো প্রত্যক্ষ টিচিংয়ের সাথে কোনগুলো যুক্ত আছে আমাদের বলতে হবে। তো এখানে অপশানগুলো দেখে নেবো এক একটি করে। অপশান 1 বলছে প্রোভাইডিং এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লানেশন। অবশ্যই একটা ডাইরেক্ট টিচিংয়ে এক্সাম্পল এবং এক্সপ্লানেশন দেওয়া হয়। তারপরে বলছে যে প্রমোটিং ইনকোয়ারি, অনুসন্ধান করতে তাদের সাহায্য করা হয়। তো এটা বেশি ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট টিচিংয়ে হয়ে থাকে। তারপরে বলছে ফোকাসিং অন কনসেপ্ট, বেশি না ধারণার উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট টিচিংয়ে শুধু ধারণা নয়, ওখানে কিন্তু ম্যানার্স, বিহেভিয়ার এগুলোও শেখানো হয়, তাহলে এটা কিন্তু নয়। তারপরে বলছে গিভিং রিভিউ অ্যান্ড রিক্যাপিচুলেশন, তো এটা কিন্তু ডাইরেক্ট টিচিংয়েই সম্ভব। আর কি বলছে অফারিং প্র্যাকটিস অ্যান্ড ফিডব্যাক, হ্যাঁ ডাইরেক্ট টিচিংয়ে প্র্যাকটিস এবং সাথে সাথে ফিডব্যাকও পাওয়া যায়। প্রবলেম রেইজিং অ্যান্ড প্রবলেম সলভিং, এটা কিন্তু ইনডাইরেক্ট ওয়েতেও হওয়ার চান্সটা বেশি রয়েছে, ডাইরেক্টও হয় না বলবো না, তবে প্রবলেম রেজ করা হয় সাধারণত ইনডাইরেক্ট টিচিংয়ে এবং সলভ ওখানেও করা হয়। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে অপশান 1, 4 আর 5, 6 হলো না, তাই এখানে অপশান দেখব এই যে 1, 4, 5 অপশান সি রয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5-এ বলছে দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ কোরিলেশন অ্যানালিসিস। কোরিলেশন অ্যানালিসিস এর প্রধান বৈশিষ্ট্য কি, যার কাজ হচ্ছে টু সিক আউট, খুঁজে বার করা কি। অপশন এ বলছে ডিফারেন্স অ্যামাং ভেরিয়েবলস, অর্থাৎ ভেরিয়েবলগুলির মধ্যে পার্থক্য খুঁজে বার করার জন্য আমরা কোরিলেশন করি। তো পার্থক্য খুঁজে বার করার জন্য আমরা ডিফারেন্স খুঁজবো, রিলেশন কেন খুঁজবো, মানে সাদৃশ্যতা কেন খুঁজবো, নিশ্চয়ই নয়। বলছে ভেরিয়েশন অ্যামাং ভেরিয়েবলস, অর্থাৎ একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের সাথে কতটা ভেরিয়েশন হচ্ছে এটা দেখার জন্য, অবশ্যই না, তার জন্যও তো আমি ডিফারেন্সটা দেখব। তারপরে বলছে অ্যাসোসিয়েশন অ্যামাং ভেরিয়েবলস, অর্থাৎ ভেরিয়েবলগুলির মধ্যে সাদৃশ্য, অবভিয়াসলি এটা হবে, রিগ্রেশন তো হচ্ছে না, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলছে দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট ইজ কম্পেয়ার্ড উইথ অ্যানাদার স্টুডেন্ট। একটা ছাত্রীর তার পারফরমেন্স অন্য ছাত্রর সাথে তুলনা করব, তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের টেস্টিং ইউজ করব। সো ওয়ান সেকেন্ড, এটাও কিন্তু টিচিং অ্যাপটিটিউড থেকে রয়েছে। তো এখানে প্রথমে দিয়েছে যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টিং, ক্রাইটেরিয়া কিছু বেঁধে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী করব না, এতে কিন্তু এক ছাত্রের সাথে আরেক ছাত্রের পারফরমেন্স করা যাবে না। এখানে কি হবে, কতগুলো ছাত্র ওই ক্রাইটেরিয়াতে সাকসেস করেছে এরকম দেখানো যেতে পারে, কিন্তু দুজনের মধ্যে কম্পেয়ার করা যাবে না, সো এটা হবেই না। ডায়াগনস্টিক টেস্টিং, অর্থাৎ ছাত্রছাত্রীর মধ্যে খামতি কোথায় দেখে সেটাকে সমাধান করে না, এটাতেও সম্ভব নয়। সে বলছে সামেটিভ টেস্টিং, একেবারে শেষে যখন আমরা টেস্ট করব তখন, এটাতেও নয়। নর্ম রেফারেন্স টেস্টিং, অর্থাৎ বিশেষ কিছু, ধরো মনে করো যে অ্যাকিউরেসির দিক থেকে আমি দেখব যে দুজনের মধ্যে কি কেমন হয়েছে, হ্যান্ড রাইটিং দেখব, ওকে, তারপরে দেখব যে কতটা যে ওরা কি বলবো কোয়ালিটেটিভ লেখা হয়েছে, এই অনুযায়ী দেখে আমি যখন কম্পেয়ার করি তাহলে এটা দুজনের মধ্যে কম্পেয়ার করতে পারবো। তাহলে নর্ম মানে হচ্ছে সিলেক্টিভ কিছু নর্ম বেসড করে, তাহলে এটা কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 7, দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইন হুইচ, যেখানে আর রিসার্চ ইজ কন্ডাক্টেড। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটা ধারণাগত একটা ফ্রেমওয়ার্ক, যেখানে এই রিসার্চ ইজ কন্ডাক্টেড, যেখানে একটা গবেষণা করা হয়ে থাকে, আমরা তাকে কি বলবো। বলছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাকে আমরা কি বলবো, বলছে সিনপসিস অফ দ্য রিসার্চ, নো। বলছে কনসেপচুয়াল অফ দ্য ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে আমি মাথার মধ্যে একটা রিসার্চের গণ্ডি এঁকে নিয়েছি, অবভিয়াসলি রিসার্চ ডিজাইন তাকে বলবো, গট ইট। রিসার্চ হাইপোথেসিস মানে হচ্ছে কাল্পনিক একটা সমাধান, এটা নয়। রিসার্চ প্যারাডাইম, এটাও নয়, তাহলে এটা হলো রিসার্চ ডিজাইন। চলে আসবো ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, আবারও নিচে একটা তালিকা রয়েছে, বলছে চিহ্নিতকরণ করতে হবে দোজ, ওই সমস্ত
পয়েন্টগুলি হুইচ আর কল্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসিডিউরস, অর্থাৎ যেগুলো নন প্রবাবিলিটি অর্থাৎ অবশ্যই অ্যাকিউরেট হবে স্যাম্পলিং, নন প্রবাবিলিটি অর্থাৎ স্বাভাবিক থাকবে না, ঠিক আছে। তো এবারে আমাদেরকে দেখতে হবে যে কোনগুলি এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসিডিউরের মধ্যে আসছে। ওয়ান বলছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলে কিন্তু দেখুন অবশ্যই প্রবাবলি অর্থাৎ একটা সম্ভাব্য থেকে যায়, তাহলে এটা হবে না। তারপরে দুই বলছে ডাইমেনশনাল স্যাম্পলিং, অর্থাৎ একটা ডাইমেনশন অনুযায়ী করতে হবে, তাহলে অবশ্যই এটা একটা অ্যাকিউরেট হওয়ার চান্স থাকে। তিন বলছে স্নোবল স্যাম্পলিং, অর্থাৎ স্নোবলের মতো এক একটার সাথে রিলেশন করে অবশ্যই করতে হবে। তারপরে ক্লাস্টার, অর্থাৎ আমি একটা বিশাল এলাকায় একটা গুচ্ছগুলোকে নিয়ে নেব না, তাহলে কিন্তু কিছু গুচ্ছ বাদও যেতে পারে, এটা হবে না। তারপরে বলছে যে কোটা স্যাম্পলিং, আমি কোটা নির্ধারিত করেছি যে এই কোটা থেকে এতগুলো নেবো, এই কোটা থেকে এতগুলো নেবো, তাহলে কিন্তু অনেকটা অ্যাকিউরেট হবে, অবভিয়াসলি হবে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং তো কোনো মতেই নয়। তাহলে এখানে 2, 3, 5 কোথায় রয়েছে? 2, 4, 5 না, এটা ডি 2, 3, 5। চলে আসবো পরবর্তী প্রশ্ন। ফ্রম দ্য লিস্ট, আবার এখানে একটা তালিকা দিয়েছে, বলছে আইডেন্টিফাই, চিহ্নিত করো দোজ কোয়েশ্চেন, ওই সমস্ত প্রশ্নগুলিকে হুইচ আর কল্ড, যেগুলোকে বলা হচ্ছে প্রসেস, একটা পদ্ধতি, রাদার দেন দ্য কন্টেন্ট, অর্থাৎ তালিকা বেসড অন কোয়েশ্চেন্স, অর্থাৎ তালিকা থেকে চিহ্নিত করতে হবে ওই সমস্ত কোয়েশ্চেনগুলিকে যেগুলোকে আমরা প্রসেস বা ধাপ বা পদ্ধতি বলবো, যেগুলোকে আমরা কন্টেন্ট বা বিষয়বস্তু বলবো না। ওকে, সো দেখে নেবো একবার অপশনগুলি। অপশন 1 বলছে কনভার্জেন্ট কোয়েশ্চেন। তো কনভার্জেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু অনেকটা কন্টেন্ট বেসড হয়ে যাচ্ছে, তাই এটা হবে না। বলছে ডাইভার্জেন্ট কোয়েশ্চেন, অবভিয়াসলি ডাইভার্জেন্ট কোয়েশ্চেন মানে হচ্ছে এমন কিছু প্রশ্ন যেগুলো স্টুডেন্টদেরকে অ্যালাউ করে এক্সপ্লোর করতে ডিফারেন্ট অ্যাভিনিউজ, ডিফারেন্ট ক্ষেত্রগুলিকে, এবং তাদের মধ্যে একটা ভেরিয়াস ডিফারেন্ট অ্যাকশানস এবং অল্টারনেটিভ অ্যান্সার ভাবার দৃষ্টিভঙ্গি করে ওঠে। তো অবভিয়াসলি এটা প্রশ্নটাকে ত্বরান্বিত করছে, তাই 2 অবশ্যই হবে। ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, ফ্যাক্ট বেসড যখন প্রশ্ন করা হবে তাহলে কিন্তু সেই কন্টেন্ট থেকেই তারা উত্তর বলে দিতে পারবে, তাহলে এটা হবে না। বলছে কনসেপ্ট বেসড কোয়েশ্চেন, এমন কিছু প্রশ্ন করতে হবে, শুধু কন্টেন্ট পড়লে হবে না, ওদের ধারণা ডেভেলপ করতে হবে, অবশ্যই এটা হবে কোয়েশ্চেন হুইচ আর কল্ড প্রসেস, তাই না? নাও নেক্সট বলছে কি, বলছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। বলছে কোয়েশ্চেনটা যদি ওপেন এন্ডেড হয় তাহলে সব ছাত্রের উত্তর এক হবে না, তাদের ভাবনা থেকে বেরিয়ে আসবে, অবভিয়াসলি এটা প্রসেস, কন্টেন্ট বেসড নয়। ক্লোজড কোয়েশ্চেন মানে যেমন হচ্ছে রামকৃষ্ণ বা নেতাজি তার জন্মসাল কত, তো বইতে লেখা আছে সেটাই উত্তর হবে, তো এরকম হলে তো কন্টেন্ট বেসড হয়ে গেল। তাই এখানে 2, 4, 5 এই অপশনগুলি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2, 4, 5 অপশন ডি রয়েছে রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 10-এর দাগে প্রশ্ন, হুইচ অফ দ্য লার্নার ক্যারেক্টারিস্টিক্স। এখানে নিচে কিছু শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া আছে, বলছে এদের মধ্যে কোন শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উইল ইনফ্লুয়েন্স, প্রভাবিত করবে হিজ অর হার পার্সপেক্টিভ, তার দৃষ্টিভঙ্গি ইন এ কোর্স অফ স্টাডি। তো একটা কোর্স অফ স্টাডি যখন সে করছে তখন তার দৃষ্টিভঙ্গিকে ত্বরান্বিত করবে, ইনফ্লুয়েন্স করবে কোন লার্নার ক্যারেক্টারিস্টিক বা চরিত্র বৈশিষ্ট্যগুলি। আমাদের এখানে অপশনগুলি ঝটঝট করে আমরা দেখে নেব। বলছে বলছে লার্নার্স কমিটমেন্ট। অবভিয়াসলি আমরা কোনো কোর্স করতে গেলে লার্নারদের যদি কমিটমেন্ট না থাকে তাহলে কি করে হবে, এটা অবশ্যই হবে। এবারে বলছে 2, পেরেন্টস ইন্টারেস্ট ইন দ্য লার্নার। পিতামাতার ইন্টারেস্ট হলে যে ছাত্রের ইন্টারেস্ট হবে তা নাও হতে পারে, অবভিয়াসলি হবে না। তারপরে বলছে প্রায়র নলেজ অফ দ্য লার্নার। অবভিয়াসলি পূর্ব জ্ঞান থাকলে ছাত্রছাত্রীদের মধ্যে তার প্রতি একটা ইন্টারেস্ট বা একটা আগ্রহ জাগে। স্কিল অফ দ্য লার্নার ইন দ্য কনসার্ন এরিয়া। তো যে বিষয়ে সে পড়াশোনা করতে চাইছে সেখানে তার স্কিলটা অবশ্যই তাকে
ইনফ্লুয়েন্স করবে। যদি স্কিল না থাকে তার তখন কোথাও বিরক্তি ভাব হবে, কোথাও যেন শিখতে ইচ্ছে করবে না। বলছে ফ্যামিলি সাইজ অফ দ্য লার্নার, নো ওয়ে, কোনোভাবেই আসবে না। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্যামিলি, সামাজিক অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, এটাও কোনোভাবেই নয়। তো 1, 3, 4, 1, 3, 4 এই যে অপশন 1-এ রয়েছে। ওকে, বেশ, ওকে। সো এটাই একটু দেখতে পাচ্ছেন, এটা একটা জাস্ট একটা আপনাদের কাছে অ্যানাউন্সমেন্ট রয়েছে, অর্থাৎ ইউজিসি নেট, জিআরএফ এবং ডব্লিউবি সেট, এই যে পরীক্ষা দুটি, যেটি ডিসেম্বরের দিকে হতে চলেছে 2024-এ, তো সেই 2024-এর আমাদের একটা ব্যাচ আমরা শুরু করতে চলেছি। ক্লাস শুরু হচ্ছে 2রা জুলাই থেকে, ওকে, 2024-এ। তো যদি কারোর আগ্রহ থাকে অবশ্যই আপনারা যুক্ত হতে পারেন। আর যদি মনে হয় যে আপনারা অবশ্যই আপনাদের কোনো পরিচিতকে কাউকে জয়েন করতে আপনারা বলবেন, অবশ্যই বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার একটু সুবিধে হবে জয়েন করে দিলে তাদের সাথে। তো দেখে নেব এই কোর্সটার ডিটেল একটু আমি বলে দিচ্ছি। তো কোর্স ডিউরেশন হচ্ছে 6 মাসের এবং কোর্সের মোড বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই হবে। আর ক্লাসের শিডিউলটা হচ্ছে মঙ্গলবার, টিউসডে এবং থার্সডে, বৃহস্পতিবার রাত্রি 8টার সময়। এবং কোর্সের প্ল্যাটফর্ম থাকবে আমাদের গুগল মিট, লাইভে ক্লাস হবে, ওকে। এবং স্টাডি মেটেরিয়াল কেমন থাকবে? পিডিএফ স্টাডি নোটস থাকবে, ডেইলি স্টাডি নোট থাকবে, যবে ক্লাস হবে সেই ভিত্তিতে, এবং সেই মতো ডেইলি এমসিকিউ টেস্টও থাকবে। এবং তারপরে আমাদের এই ক্লাসগুলি রেকর্ডেড থাকবে, যাতে ছাত্রছাত্রীরা যদি সেদিন কোনো দিন বা ক্লাস করতে নাও পারে, ক্লাস পরে করতে পারবে, প্লাস ভবিষ্যতে তার প্রয়োজন হলে সে রেকর্ডিং ভিডিওগুলোও দেখতে পারে। এছাড়া মক টেস্ট পরীক্ষার আগে তারা পাবে, যেমন এই যে আমি এখন আলোচনা করছি এরকম টেস্ট সিরিজ, তো তারা পরীক্ষার আগেও ডেডিকেটভাবে পাবে, ওকে। সে কমপ্লিট কোর্স ফিস এখানে সব ডিটেল রয়েছে। আর জয়েন করতে গেলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 8617018252। লিমিটেড সিট রয়েছে, অবশ্যই যারা আগে জয়েন করে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। বেশ, এবারে চলে আসবো পরবর্তী রিডিং কম্প্রিহেনশনে। তো রিডিং কম্প্রিহেনশনটা একটু এখানে মানে ব্রিফ লাগছে, ছোট লাগছে হয়তো, আসলে আমার স্লাইডের একটু ছোট্ট করার জন্য, স্লাইডে একটা স্লাইড রাখার জন্য এরকম করতে হয়েছে। সো নো ইস্যু, আমি কেমন করে করতে হবে রিডিং কম্প্রিহেনশন আমি আগে শিখিয়েছি। কী করে করতে হবে? সবার আগে প্রশ্ন পড়তে হবে। সবার আগে প্রশ্ন পড়লে একটা বেনিফিট কি, প্রশ্ন পড়া মাত্রই আপনার অপশন এবং প্রশ্ন দেখে এই প্যাসেজটি কী রয়েছে এর সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া অলরেডি হয়ে যাবে, তাই না? তো যদি আমরা পড়ে নিই প্রত্যেকটি প্রশ্ন, তাহলে একটা মোটামুটি আইডিয়া করতে পারবো। অনেক সময় আমরা দেখেও থাকি যে প্যাসেজটি না পড়েও এই প্রশ্নভিত্তিক উত্তরগুলি বা অপশানগুলি দেখে আমরা উত্তর করতে পারি, এবং তাও কিন্তু হয়ে যায়। তো এটা কি হয়, সময়টা অনেকটা বাঁচিয়ে দেয়। তাহলে যদি ডব্লিউবি সেট বা ওয়েস্ট বেঙ্গল সেট হয় তাহলে তো ভাবার দরকার নেই, বাংলায় প্রশ্ন হবে। যদি নেটের পরীক্ষা হয়, গেটের পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে থাকে। সেই জন্য ইংরেজিটাকে আমি এখানে তুলে ধরেছি। বলছে দ্য অ্যালাইনমেন্ট অফ ল্যান্ড মাস উইথ আদার এলিমেন্টস ক্যান বি সিন বাই এ প্যাসেঞ্জার অন এ ফ্লাইট অন এ গ্লোবাল স্কেল, কন্টিনেন্টাল স্কেল, লোকাল স্কেল, টাইম স্কেল। বলছে ভূমিভর যেখানে অন্যান্য উপাদানের সাথে দেখা যেতে পারে একজন প্যাসেঞ্জার যে ফ্লাইটে আছে কোন স্কেল থেকে দেখতে পারে, ওকে। দ্বিতীয় বলছে যে ফিজিক্যাল জিওগ্রাফি স্টাডিজ দ্য রেজাল্টস অফ দ্য ইন্টারাকশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তো এই যে ফিজিক্যাল পার্থিব যে ভৌগোলিক আমরা শিক্ষা করি, এগুলো হয়ে থাকে তার কারণ মানুষ এবং প্রকৃতির একটা অন্তরঙ্গ সম্পর্কের কারণ। ইন অর্ডার টু, কিসের জন্য? টু আন্ডারস্ট্যান্ড গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, বিশ্বব্যাপী বিশ্ব আবহাওয়া পরিবর্তনের জন্য। স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ ম্যানস অ্যাক্টিভিটিজ অন নেচার, নাকি মানুষের কৃতকর্ম প্রকৃতির উপরে হওয়ার ফলে তার প্রভাবের ফলে যে পরিবর্তন হচ্ছে তার স্টাডি করার জন্যে, নাকি অ্যাড্রেস দ্য ইস্যুজ অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, নাকি যে বিশ্বব্যাপিক যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটাকে তুলে ধরার জন্য। আর 4 বলছে বা ডি বলছে রিডিউস ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, মানুষ এবং জন্তুর মধ্যে জটিলতাকে তুলে ধরার জন্য করা হচ্ছে। তো আমরা যদি আমরা পড়ি আমাদের এই রিডিং কম্প্রিহেনশন যে প্যাসেজটি, তাহলে আরও ক্লিয়ার হবে।
দ্য টাইম সাইকেল অফ দ্য সিস্টেম অফ নেচার ফলো দেয়ার ওন, বলছে সময়ের চক্র প্রকৃতির যে সাথে রয়েছে, ফলো দেয়ার ওন নিজস্ব পথে, রিদম ছন্দে, প্রসেস ধাপে, সাইকেল সাইকেলে। তো এই অবশ্যই এটা আমরা সেই প্যাসেজ পড়লেই পেয়ে যাব। তো নেক্সট হচ্ছে ইন জিওগ্রাফি, ভূগোলে, প্যাটার্ন স্টাডিজ দ্য ভেরিয়েশন অবজার্ভড ইন এ ফেনোমেনা অ্যাট, তো প্যাটার্ন স্টাডিতে যে ভেরিয়েশনটাকে আমরা অবজার্ভ করি একটা নির্দিষ্ট ফেনোমেনোতে, অ্যাট কোন স্কেলে, অ্যাট পার্টিকুলার স্কেল, এনি স্কেল, এভরি স্কেল, নাকি মোস্ট স্কেল। 15 বলছে দ্য ভিউ সিন বাই এ প্যাসেঞ্জার লুকিং আউট অফ দ্য উইন্ডো অফ অ্যান এয়ারক্রাফট, অর্থাৎ একটা বিমান থেকে জানলা দিয়ে দেখে যদি কেউ তাকিয়ে নিচে দেখে, উইল বি অ্যাফেক্টেড বাই দ্য, তারা তখন কোনোভাবে অ্যাফেক্টেড হবে। এক হচ্ছে প্রসেসের দ্বারা, বি বলছে প্যাটার্নের দ্বারা, সি বলছে স্কেলের দ্বারা, ডি বলছে রিদমের দ্বারা। তো এবারে যদি প্যাসেজটাকে পড়া হয় তাহলে কিন্তু খুব ইজিলি সব কটা উত্তর করা যাবে। So geography seeks to understand the physical and human organization on the surface of the earth. In the field of geography, interrelated themes are frequently seen. These are scale, pattern and process. So এখানে তিনটি scale, pattern and process. Scale is defined as the level of structure on organization at which a phenomenon is studied. So phenomenon কোথাও আমরা একটা পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওয়ার্ড খুঁজতে খুঁজতে আমরা কিন্তু পেয়ে যাব। এই যে জিওগ্রাফি প্যাটার্ন স্টাডিজ দ্য ভেরিয়েশন অবজার্ভড ইন এ ফেনোমেনো অ্যাট এ ড্যাশ স্কেল। তো স্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লেভেল অফ স্ট্রাকচার ইন হুইচ এ ফেনোমেনো স্টাডিড। তো এখানে স্কেল ইজ ডিফাইন্ড বলছে, প্যাটার্ন স্টাডিজ দ্য ভেরিয়েশন অবজার্ভড ইন এ ফেনোমেনন অ্যাট এ পার্টিকুলার স্কেল, এনি স্কেল, এভরি স্কেল, নাকি মোস্ট স্কেল। তারপরে লাইনটা পড়লে হবে প্যাটার্ন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভেরিয়েশন অবজার্ভড ইন এ ফেনোমেনন স্টাডিড অ্যাট এ পার্টিকুলার স্কেল। সো অবভিয়াসলি অ্যান্সার ইজ ফাউন্ড রাইট হিয়ার। তো 14 দাগের উত্তর সলভড, আমার একটা উত্তর সলভ হয়ে গেল, ডান। এবারে তারপরে চলে আসবো দ্য থার্ড থিম প্রসেস ফার্দার কনসার্নস দ্য ফার্স্ট টু। Process is defined as the description of how the factors that affect a phenomena act to produce a pattern at a particular scale. For instance, when a passenger on an aircraft looks out of the window, the view changes according to the scale. So obviously, the view seen by a passenger looking out of the window of an aircraft will be affected by a obviously scale. So দুটো উত্তর clear now. চলে এলাম at the global scale, when the aircraft maintains its height, he can see the chunks of clouds in all their pattern, the sun or the moon as per the time. আমরা কোথাও একটা গ্লোবাল স্ফিয়ার একটা পেয়েছিলাম, মনে হয় কোনো একটা জায়গায় ছিল, প্যাসেঞ্জার সিন অন এয়ারক্রাফট, এখানে দেয়নি, একটু আরেকটু নিচের দিকে যাব। সো when the aircraft loses a little height, passengers can see the land and water masses in their different colors and the shape of the land masses. At the continental scale, the passengers can see the shapes of the land features and how they are distributed. এই দেখুন, alignment of land masses with other elements can be seen by a passenger on a flight on a continental scale. অবভিয়াসলি আমার 11 দাগের উত্তরটাও আমি এখানে পেয়ে গেলাম। তারপরে বলছে দ্য প্যাটার্ন ইমার্জেস অ্যাজ দ্য ভেরিয়েশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যাট দ্য প্রপোর্শন অফ ইচ। লুকিং কেয়ারফুলি প্যাসেঞ্জার্স ক্যান নোট হাউ ইচ ল্যান্ড মাস অ্যালাইন্স উইথ দ্য আদার্স অ্যান্ড হাউ ইচ মাউন্টেন বিয়ার্স দ্য সাইন্স অফ দ্য প্রসেস থ্রু হুইচ ইট ইমার্জড। ওকে, দ্য প্রসেসেস ইন জিওগ্রাফি চেঞ্জ ইন এ রেগুলার ম্যানার। তো এখানে কোথাও কি আছে কেমন ম্যানারে চেঞ্জ হচ্ছে? সিস্টেম অফ নেচার ফলো দিয়ে না, এখানে উত্তর আর নেই, প্রশ্নটা আসেনি। ওকে, one instance of this is the annual solar cycle, okay, of the sun on the earth. The most system in nature display time cycles that are organized in a rhythm of their own. At this time, cycles and natural processes are always active.
The environment of the earth is always in a state of dynamism. The environmental change is not only the result of natural process but also the result of human activity. Physical geography works towards the understanding the interaction between man and nature, also the results of this interaction in order to manage global climate change better. কোথাও এটা ছিল, এটা এই যে গ্লোবাল টু আন্ডারস্ট্যান্ড গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। সো 12 দাগের উত্তরটাও আমরা দেখি অ্যাড্রেস দ্য ইস্যু, না এখানে এটা কিন্তু আন্ডারস্ট্যান্ড বলছে, অ্যাড্রেস মানে হচ্ছে এই যে টু ম্যানেজ, এই কথাটি বিশালভাবে ব্যক্ত করছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, এটাও পেয়ে গেলাম। বাকি পড়ে রইল টাইম সাইকেল অফ দ্য সিস্টেম অফ নেচার ফলো দেয়ার ওন ড্যাশ, অর্থাৎ তাদের কোনটা। দেখি এইখানে একটা জায়গায় রিদম সব কিছু পেয়েছিলাম, এই যে মোস্ট সিস্টেমস ইন নেচার ডিসপ্লে টাইম সাইকেলস দ্যাট আর অর্গানাইজড ইন রিদম, তাহলে কিসে, রিদম, ছন্দে। তাহলে এই উত্তরটাও ক্লিয়ারলি পেয়ে গেলাম। ওকে এবার আমরা 16 দাগের প্রশ্ন করব। বলছে ইফ, যদি প্রপোজিশন অল রিপাবলিকস আর গ্রেটফুল, সমস্ত রিপাবলিক যদি কৃতজ্ঞ হয়ে থাকে, অর্থাৎ এখানে সমস্ত রিপাবলিক কিন্তু গ্রেটফুল হবে। তো ছকটা আমরা বলে যেতে পারি যে অল রিপাবলিক তারা হচ্ছে গ্রেটফুলের ভেতরে থাকবে, এরা হচ্ছে গ্রেটফুল। যদি আমরা এটাকে ধরি টেকেন, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং প্রপোজিশন ক্যান বি ফলস, নিচের মধ্যে কোনগুলি ফলস হবে। ওকে দেখে নেব। তো দেখুন, যদি আমরা মনে করি যে সাম মানে কি, যখন কোথাও সাম বলে তাহলে ওটা নিশ্চয়ই কোনো কিছুর অংশ বোঝায়। তাহলে কোনো কিছুর অংশ বোঝালে অবশ্যই এই অনুযায়ী যদি দেখি যে রিপাবলিকস আর নট গ্রেটফুল, এটা ট্রু হতে পারে। সাম রিপাবলিকস আর নট গ্রেটফুল, এটা হিসেব মতো ট্রু, যেহেতু এটা নট বলছে, কেউ নয়। কিন্তু যদি বলা হয় কিছু রিপাবলিক গ্রেটফুল, তাহলে কথাটা কিন্তু ভুল, তাই না? এক্ষেত্রে কিন্তু অপশন 4টা আমাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সঠিকের দিকে যাচ্ছে, তাই না? বাকিগুলো কিন্তু ভুল হচ্ছে। সাম রিপাবলিকস আর গ্রেটফুল মানে এই রিপাবলিকের মধ্যে কিছু গ্রেটফুল, বাকিরাও গ্রেটফুল, কিন্তু বাকিগুলো যেগুলো বলছে দেখুন, বলছে রিপাবলিকস আর নট গ্রেটফুল, সাম রিপাবলিকস আর নট গ্রেটফুল, নো রিপাবলিকস আর গ্রেটফুল, তাহলে এগুলো কিন্তু ভুলই বলছে। যদি আমরা এটাকে অ্যাজিউম করি যে সমস্ত রিপাবলিকই তারা হচ্ছে গ্রেটফুল, তো এইগুলো কিন্তু আমাদের যদি দেখি যে এরা কিন্তু মেনটেন করছে মানে ফলসই হচ্ছে। শুধুমাত্র এই সাম রিপাবলিকস আর গ্রেটফুল মানে অল না বলে আমি সাম বলতেও পারি, কিন্তু এই তিনটে কিন্তু কোনোভাবেই হচ্ছে না, তাই না? তাই এখানে এই তিনটে কিন্তু ফলসের দিকে যাচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 বলছে হোয়েন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বোথ, দুটোই কি হচ্ছে, দুটো প্রেমিসে আর দ্য সেম, অর্থাৎ প্রেমিসেস 1 অ্যান্ড প্রেমিসেস 2, দুটোর ক্ষেত্রে সাবজেক্ট যেটা ছিল সেম সাবজেক্ট এবং প্রেডিকেট যেটা ছিল প্রেডিকেটও সেম, বাট কিন্তু দে ডিফার ইন কোয়ালিটি অনলি, শুধুমাত্র কোয়ালিটিতে তাদের মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে আমরা তাকে কি বলবো? সাধারণত আমরা দেখে থাকি যে কত ধরনের টাইপ হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে কি বলে প্রেমাইসেসগুলি, কন্ট্রারিজ থাকে, ইউনিভার্সাল মানে সব অল টাইপ সেন্টেন্স থাকে, পজিটিভ থাকে এবং একটা ই টাইপ, এদের মধ্যে কন্ট্রারি হয়, বিপরীত হয়। যেমন হচ্ছে অল এ ইচ বি, এটা হচ্ছে এই টাইপের সেন্টেন্স। আর অন্যদিকে প্রেমিসেস 2 হচ্ছে নো এ ইচ বি। তো এই ক্ষেত্রে যদি দেখি যে অল এইচ বি এবং নো এইচ বি,
তো দুটো কিন্তু পজিশন, এ এর পজিশন একই জায়গায়, সাবজেক্ট সাবজেক্টে আছে, বি এর জায়গায় রয়েছে, কিন্তু কোয়ালিটি ডিফার করছে না। এখানে বলছে যে সমস্ত এ ই বি, কিন্তু এখানে বলছে কোনো এ ই বি নয়, কোনো এ ই বি নয়। তার মানে কি দুটো বাক্যতে সাবজেক্টের জায়গায় রয়েছে, প্রেডিকেটের জায়গায় রয়েছে, কিন্তু দুটো ডিফার। তাই এরকম হলে কন্ট্রাডিজ বলা হয়। কি বলা হয়? কন্ট্রাডিজ বলা হয়। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 18। আইডেন্টিফাই দ্য রিজনিং ইন দ্য ফলোয়িং আর্গুমেন্ট। নিচে একটা আর্গুমেন্ট দিয়েছে, এই আর্গুমেন্ট দেখে বলতে হবে আমাদের এটা কোন ধরনের। বলছে প্রি অ্যাক্টিভ স্টেজ অফ ক্লাস টিচিং। তো ক্লাস টিচিংয়ের পূর্বে প্রি অ্যাক্টিভ স্টেজ, এই স্টেজটি বলছে ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, জাস্ট অ্যাজ প্রি লার্নিং প্রিপারেশন স্টেজ অফ কমিউনিকেশন। যেমনটা করে যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে প্রি লার্নিং প্রিপারেশন প্রয়োজন, ঠিক তেমনি প্রি অ্যাক্টিভ স্টেজ অফ ক্লাস টিচিং প্রয়োজন একই রকম ক্ষেত্রে যখন ক্লাসরুমের টিচিংয়ের কথা আসবো। তো সে দুটো ক্ষেত্রেই প্রয়োজন রয়েছে যেমন ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে রয়েছে প্রি অ্যাক্টিভ স্টেজ, ঠিক তেমনি কমিউনিকেশনের ক্ষেত্রে রয়েছে প্রি লার্নিং প্রিপারেশন স্টেজ। তাহলে এই ধরনের যখন আমরা করি, একই টাইপের একই ধরনের যখন হয়ে থাকে, তখন আমরা সাদৃশ্য রিজনিং বা অ্যানালজিক্যাল রিজনিং বলি। নাও কোয়েশ্চেন নাম্বার 19। এবার একটা প্রপোজিশন দিয়েছে, নো রেড ইজ ব্ল্যাক, কোনো লাল ই কালো নয়। বলছে ইজ ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, টু হুইচ অফ দ্য ফলোয়িং প্রপোজিশন, মানে সমান হবে, একই রকম হবে নিচের কোনটার সাথে। তো নো ব্ল্যাক ইজ রেড মানে ব্ল্যাকের ঘর আর রেডের ঘর দুটো আলাদা হবে। আমি যদি এটাকে ব্ল্যাক লিখি আর এটাকে রেড লিখি, দুটো আলাদা হলো। দেখুন, নো রেড ইজ ব্ল্যাক, ও আচ্ছা রেডটা আগে ছিল, যদিও এটা আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর ছিল, নো ইস্যু। এবারে বলছে অপশন 1 বলছে নো ব্ল্যাক ইজ রেড, অবভিয়াসলি ঠিক হবে, কোনো ইস্যু আছে? অল রেড আর ব্ল্যাক, তাহলে অল রেড আর ব্ল্যাক হলে তাহলে রেড ভেতরে থাকতো, ব্ল্যাক ভেতরে থাকতো, এটা ব্ল্যাক হতো আর রেডটা এখানে থাকতো। আমাদের তো এই সেন্টেন্স তা বলেনি, তাহলে এটা হবে না, মানে 2 নম্বরটা হবে না। ওকে, সাম রেড আর নট ব্ল্যাক, বলছে কিছু লাল ব্ল্যাক নয়, তার মানে কিছু লাল ব্ল্যাক, তারপরে এটা এইরকম ছক হতো। অর্থাৎ এই যদি এটা আমাদের যদি এটা হতো ব্ল্যাক আর এটা হতো রেড, তাহলে এই অংশটা যেটা ব্ল্যাকের ঘরের মধ্যে আছে এটা তাহলে সাম রেড আর ব্ল্যাক হতো, কিন্তু ছকটা তো এরকম বলেনি, প্রপোজিশনটা বলেছে নো রেড ইজ ব্ল্যাক, দ্যাট ওয়াই এটাও হবে না। ডান, এটাও হলো না। বলছে রেড ইজ নট ব্ল্যাক, লাল কালোই নয়, তার মানে এটা কিন্তু এই চিহ্নটাই বলছে লাল কালোই নয়, তাহলে আমাদের 1 আর 4 রয়েছে, 1 আর 4 অপশন সিতে রয়েছে। ডান, চলে আসবো পরবর্তী অঙ্কে, অর্থাৎ 20 দাগে। এ কমিউনিকেশন প্রসেস, একটা কমিউনিকেশনের পদ্ধতি, ক্যান বি কনসিডার্ড কমপ্লিট, তাকে আমরা কমপ্লিট কখন দেখব? একটা কমিউনিকেশন প্রসেসকে কমপ্লিট কখন দেখব? বলছি দ্য সেন্ডার ট্রান্সমিটস দ্য মেসেজ, যখন বক্তা মেসেজ পাঠিয়ে দিয়েছে। না, তাহলে কমপ্লিট কী করে হলো? রিসিভার কি পেয়েছে? সেন্ডার পাঠিয়ে দিয়েছে, রিসিভার কি পেয়েছে? তারপরে বলছে বি দ্য মেসেজ এন্টার্স দ্য চ্যানেল, চ্যানেলে ঢুকেছে, আরে পৌঁছেছে কোথায়? এটাও হয়নি। মেসেজ লিভস দ্য চ্যানেল, চ্যানেল থেকে বের হয়েছে, এটাও কমপ্লিট নয়। বলছে রিসিভার আন্ডারস্ট্যান্ডস দ্য মেসেজ, দ্যাট ইজ দ্য বলতে পারি কনসিডার কমপ্লিট, একটা কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। অপশন ডি হলো রাইট অ্যান্সার। 21 দাগে বলছে গিভেন বিলো আর 2 প্রেমাইসেস, দুটো প্রেমিসেস দিয়েছে, এই যে 1 এবং 2। এবার সেখান থেকে 4টি কনক্লুশন হয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কনক্লুশনস কুড বি ভ্যালিডলি ড্রন ফ্রম দ্য প্রেমিসেস, এইখান থেকে 4টি যে করা হয়েছে তার মধ্যে ভ্যালিড সবগুলো নয়, দেখতে হবে। তো আমরা বার করব
সাম ব্যাগস আর টেবিলস। ওকে, তাহলে আমি একটা ছক করলাম, আমি এটাকে ধরো টেবিল বললাম, টেবিল। তো টেবিলস বলছে সাম ব্যাগস আর টেবিল, তার মানে কিছু ব্যাগ টেবিল, তাহলে ব্যাগের ঘরটা পুরো ঢুকবে না, তার কিছুটা অংশ এখানে থাকবে। তাহলে আমার কি হবে, এই ব্যাগটার ব্যাগের ঘরের কিছুটা অংশ কিন্তু টেবিলের ঘরে আছে। ডান। তারপরে বলছে অল ব্যাগস আর চেয়ার্স। তো এই যে সব ব্যাগগুলো আছে, এটা কিন্তু এমনভাবে ঘরটা আঁকতে হবে যে চেয়ারের ঘরের মধ্যে পুরোটা থাকে। তাহলে আমাকে এরকম আঁকতে হলো, দেখুন, তাহলে কিন্তু এই যে চেয়ারের ঘরের মধ্যে ব্যাগটা ঢুকে গেল, তাহলে হিসেব মতো ব্যাগটা কিন্তু চেয়ারের মধ্যে রয়েছে পুরোটাই, তাহলে অল ব্যাগস হয়ে গেল। বেশ, এটা বলেছে। এবারে এখান থেকে এটা আমার হচ্ছে প্রেমাইসেস থেকে আমি এই কনসেপ্টে ড্র করলাম আমি ভেন ডায়াগ্রাম। বেশ, এবারে দেখবো উত্তরগুলি মেলাবো। বলছে সাম টেবিলস আর চেয়ার্স, বলছে টেবিলের কিছু অংশ, সাম এই অংশগুলো এরা কিন্তু চেয়ারের মধ্যে আছে। দেখুন, চেয়ারের মধ্যে কিছুটা অংশ রয়েছে, তার মানে এটা ঠিক, সাম চেয়ার্স আর টেবিলস, দ্যাট ইজ কারেক্ট। নাও নো চেয়ার ইজ টেবিল, বলছে চেয়ারের কোনো অংশ টেবিলের মধ্যে নেই। কি করে বলছে, এখানে চেয়ারের তো গোটাটা, তাহলে এই অংশটা তো টেবিলের মধ্যে রয়েছে, তাই নো চেয়ার ইজ টেবিল ভুল বলছে। তারপরে বলছে সাম চেয়ার্স আর ব্যাগস, বলছে কিছু চেয়ার তারা হচ্ছে ব্যাগ, কিছু চেয়ার তারা হচ্ছে ব্যাগ। ভালো করে বুঝতে হবে, কিছু চেয়ার মানে চেয়ারের কিন্তু এই অংশগুলো বাকি আছে, এই অংশগুলো বাকি আছে, তো এই অংশগুলোতে অন্য কিছু থাকতে পারে, তাহলে সাম চেয়ার্স আর ব্যাগস, নো ডাউট এটা সঠিক। বেশ, তারপরে বলছে সাম ব্যাগস আর নট টেবিলস, বলছে কিছু ব্যাগ তারা টেবিল নয়। অবভিয়াসলি দেখুন, এই ব্যাগের এইটুকু অংশ টেবিলের মধ্যে ছিল, এইটুকু অংশ আমি ঘেটে ফেলেছি পুরো, তাই জন্য হয়তো ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এই যে বাকি অংশগুলো এগুলো টেবিল নয়। অবভিয়াসলি এটা ঠিক, তাহলে 1, 3, 4 এই দেখুন অপশন বি রয়েছে রাইট অ্যান্সার। চলে আসুন 22-এর দাগে। এবারে বলেছে একটা ম্যাথমেটিক্যাল রিজনিং দিয়েছে, বলছে যদি আমরা রিজন REASON রিজনকে যদি আমরা লিখি 5, ওকে, তাহলে গভর্নমেন্টকে লিখব 9, তাহলে অ্যাক্সিডেন্টকে কত লিখব? আচ্ছা, রিজনে কটা? 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6টি রয়েছে। গভর্নমেন্টে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো বলতেই পারি যে যতগুলো অক্ষর 6 - 1 করে 5 হয়েছে, এখানে 10 - 1 সমান হয়েছে কত? 9 হয়েছে। তো অ্যাক্সিডেন্টে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো 8 - 1 সমান 7 হবে। 7 দেখুন অপশন আছে, এই দেখুন আছে, হলো, ভেরি ইজি। চলে আসবো পরবর্তী 23-এর দাগে। বলছে এ ট্রেন লিভস আগ্রা অ্যাট 5 AM, একটা ট্রেন আগ্রা থেকে ছেড়েছে 5টার সময় এবং পৌঁছেছে রিচেস দিল্লি 9টার সময় পৌঁছেছে। অ্যানাদার ট্রেন, তো এটা একটা ট্রেনের ঘটনা বললো, ওকে ডান। আরেকটি ট্রেন দিল্লি ছেড়েছে 7টার সময় এবং আগ্রা পৌঁছেছে 10:30টার সময়। এবারে প্রশ্ন বলছে অ্যাট হোয়াট টাইম, কোন সময়ে ডু দ্য টু ট্রেনস ক্রস ইচ আদার, দুটো ট্রেন একসাথে পাস করেছে। তো আমরা এক একটা করে আসবো। প্রথমে আমি জায়গা কম রয়েছে, আমি এখান থেকে আসছি। আমি এ ট্রেন প্রথমটাকে আমি ফার্স্ট ট্রেন ধরে নিচ্ছি, যে ফার্স্ট ট্রেন, প্রথম ট্রেন, ফার্স্ট ট্রেন সময় নিয়েছে কত? কোথা থেকে? আগ্রা থেকে দিল্লি পৌঁছাতে 5টা থেকে 9টা, তার মানে কি 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাই না? 4 আওয়ার তার সময় লেগেছে। ওকে, গেল এটা। তাহলে দ্বিতীয় ট্রেন যদি দেখি আমরা, সেকেন্ড ট্রেন, ও গেছে 10টা 30-এ পৌঁছেছে,
তাহলে -7 AM করলে আমরা বলতে পারি যে সে 3 ঘন্টা 30 তার সময় লেগেছে, তাই না? তাই তো। এবারে আমরা কিন্তু এবারে ডিস্টেন্স বার করব দিল্লি থেকে আগ্রা অবধি। আমরা মনে করি আগ্রা থেকে দিল্লির দূরত্ব কিভাবে করব? LCM সূত্র লাগিয়ে অফ 4 and 3.5, মানে এই যে 3.5টাকে আমি 3.30 বা এখানে 3.5 করতে পারি। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি দাঁড়াচ্ছে 28 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো ডিস্টেন্সটাকে আমি সেকেন্ডে করে নিলাম। এবারে দেখুন প্রথম ট্রেনের স্পিড কত ছিল বার করব। প্রথম ট্রেন এর স্পিড, প্রথম ট্রেনের স্পিড হচ্ছে, তাহলে 28, তার 4 ঘন্টা সময় লেগেছিল, তাহলে 7, ওর হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা সেকেন্ড লিখেছিলাম না, এটা আওয়ার হবে। এবার সে একই রকমভাবে দ্বিতীয় ট্রেনের স্পিডটা হবে একই রকম ওয়েতে 28/3.5 তার ছিল, তাই না? ক্যালকুলেশন করলে হবে 8 কিলোমিটার পার আওয়ার। ডান। বেশ, এবারে আমরা বলতে পারি প্রথম ট্রেন কভার করেছে 7 কিলোমিটার পার আওয়ারে, 7 কিলোমিটার পার আওয়ারে করে গেছে, ইন্টু 2 সমান 14 কিলোমিটার। যখন অন্য ট্রেনটি শুরু করছে 7 AM এ। ওকে, তো এবার দূরত্ব, দুটো ট্রেনের মধ্যে দূরত্ব কত? দুটো ট্রেনের মধ্যে দূরত্ব হচ্ছে কত? তাহলে ও যদি 7টার সময় শুরু করে, 7 AM যদি শুরু করে, তাহলে হবে 28 বিযুক্ত 14 কিলোমিটার, 14 km সমান 14 কিলোমিটার। তো দুজনের মধ্যে স্পিড, রিলেটিভ স্পিড বলা হয় তাকে। রিলেটিভ স্পিডটা কত? 7 যুক্ত 8, দুজনের মিলিত স্পিড সমান 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, বেশ। এবারে একে অপরকে তারা যে পাস করেছে, একে অপরকে পাস করেছে 14/15 বলতে পারি। और যদি ক্যালকুলেশন করি 56 মিনিট হবে। তাহলে তারা একসাথে সাক্ষাৎ করেছে 7:56 মিনিটে। 7:56 মিনিটে। তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, বিশাল বড় একটু। তো টাইম, কিছু অঙ্ক টাইম লাগবে, আবার কিছু আবার কম টাইম লাগবে। নেক্সট চলে আসবো 24-এর দাগে প্রশ্ন। ইন দ্য কনটেক্সট অফ কমিউনিকেশন, তো
তো আমাদের যোগাযোগের প্রসঙ্গ অনুযায়ী ইউজুয়াল সিকোয়েন্স, তো কমিউনিকেশন সিস্টেম অনুযায়ী আসলে আমরা কিভাবে কমিউনিকেশন করে থাকি। তো উত্তর হবে প্রথমে কমিউনিকেশন হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ পৌঁছাবে, সোসাইটির মধ্যে রিফ্লেক্ট হবে, তারপরে সিভিলাইজেশন ওটাকে আয়ত্ত করবে। সো 24-এর উত্তর হচ্ছে অপশন সি। নাও কোশ্চেন নাম্বার 25, সেট এ এর সাথে সেট বি মেলাতে বলছে। একদিকে এতে রয়েছে মিডিয়া, আর কিসের মাধ্যমে ট্রান্সমিট হয়ে থাকে বা ট্রান্সমিশন হয়ে থাকে। যেমন অডিও, তার কমিউনিকেশন সিস্টেমের সাথে রিলেশন কী হচ্ছে, অডিওর সাথে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি অফ মডিউলেশন, আমরা এই জন্য FM এর নাম শুনেছি, ফ্রিকোয়েন্সি মডিউলেশন। তারপরে বি, অ্যাডভার্টাইজিংয়ের সাথে এখানে কোনো পার্সোনাল কমিউনিকেশন হয় না, এটা কিন্তু মাস কমিউনিকেশন হয়। ইন্টারনেটের সাথে আমরা বলি না ব্র্যান্ড উইথ কত, আর নিউজ পেপার কিন্তু আমরা জানি লিনিয়ার কমিউনিকেশন। তো এদিক থেকে দেখতে গেলে এ হচ্ছে 4, অর্থাৎ এই যে এ হচ্ছে 4, বি হচ্ছে 3, সি হচ্ছে 1 অ্যান্ড ডি হচ্ছে 2। দ্যাট ইজ দ্য অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নাও নেক্সট যাব কোয়েশ্চেন নাম্বার 26। কি হলো? হ্যাঁ, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস, আমরা রিসেন্টলি ফ্র্যাকশনের অঙ্ক শিখিয়েছিলাম, ইজ দ্য রেজাল্ট অফ দ্য সাম অফ অ্যান ইন্টিজার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল। তো দেখতে হবে কোনটার ইন্টিজার নাম্বারের সাথে এটার রেসিপ্রোকাল হচ্ছে। তো এখানে আমাদেরকে অনুমান করতে হবে, মনে করি ওকে, ইন্টিজার ইজ এক্স, ওকে, এবং তার রেসিপ্রোকালটা হচ্ছে আমরা 1/x লিখতে পারি। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x। এবার এখন আমরা যদি সমস্ত অ্যান্সারগুলোকে আমরা চেক করি, তাহলে দেখব যে সেই অনুযায়ী 26/5টা হচ্ছে রাইট অ্যান্সার, 26/5 হচ্ছে এর ইকুয়াল ভ্যালুয়েশন আসবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 27 দাগের প্রশ্ন। মাস মিডিয়া ডু নট হ্যাভ প্রি-ডিটারমাইন্ড ফাংশনস ফর এভরিওয়ান। আমরা জানি পূর্ব সূত্র অনুযায়ী কোনো তার ফাংশন থাকে না প্রত্যেকের জন্য। অ্যান্ড পিপল ইউজ দেম, এবং মানুষ তাদেরকে ব্যবহার করে দ্য ওয়ে দে লাইক, তারা যেমন ব্যবহার করতে জানে। সো দিস ইজ সাজেস্টিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তো এইটার মাধ্যমে আমরা কি জানতে পারছি যে অডিয়েন্স তারা খুব অ্যাক্টিভ, তাই তারা নিজেদের মতো করে তারা ব্যবহার করে এই মাস মিডিয়াকে। নাও 28 দাগে আবার একটা ম্যাথমেটিক্যাল রিজনিং দিয়েছে। দ্য এভারেজ অফ 35 র স্কোর ইজ 18। তারপরে বলছে দ্য এভারেজ অফ ফার্স্ট 17 অফ দেম, তাদের প্রত্যেকের এভারেজ হচ্ছে প্রথম 17 জনের হচ্ছে 14। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট অফ লাস্ট 17 ইজ, এবং শেষ 17 জনের হচ্ছে কত? 20। এবার বলছে ফাইন্ড দ্য 18 রো স্কোর, মানে এখানে টোটাল 35টি সারি আছে, প্রথম 14টি সারি হচ্ছে তার এভারেজ হচ্ছে 14, দ্বিতীয় লাস্ট 17 জনের লাস্ট 14 জনের হচ্ছে লাস্ট 17 জনের হচ্ছে 20। তো সেই মাঝের যে রয়েছে, মাঝের সারিটা রয়েছে সেটা আমাদের করা হয়নি। তো এখানে আমরা বলতে পারি যদি টোটাল করি, মোট যদি ধরি তাহলে হচ্ছে 35 জনের স্কোরটাকে যদি আমরা টোটাল করি আর কি, গুণিতক 18, তাহলে কত হচ্ছে? 0 হাতে 3 63। তো
তো 630। এবারে প্রথম 17 জনের এভারেজ বা গড় কত? গড় হচ্ছে 17 বলেছে, তাই না? তাহলে 17 গুণিতক 14 সমান হচ্ছে 238। এবারে শেষ 17 জন বলেছে না, 17 জনের এভারেজ কত? সেটাও 17 ছিল, তাই না? তবে হ্যাঁ, সরি, 17 জনের এভারেজ কত? অবভিয়াসলি এটা 14 ছিল, আমি 17 লিখেছি না, ছিল 20। এই যে 20 বলেছি, তাহলে এখানে হবে 17 গুণিতক 20 সমান দাঁড়াবে 340। বেশ, তাহলে আমরা যদি 630 থেকে এই দুটোকে বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের ওই মাঝখানের যে রো রয়েছিল সেই রো বা সারিটি কত হবে? 630 মাইনাস 238 যুক্ত 340। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 52 হচ্ছে 52 হচ্ছে মাঝখানে সারিটার হচ্ছে তার এভারেজ। তাহলে 52 হচ্ছে অ্যান্সার। ডান। চলে আসো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 29। সঞ্জয় সোল্ড অ্যান আর্টিকেল। সঞ্জয় একটা আর্টিকেল বিক্রি করে অ্যাট এ লস অফ 25%। তো একটা আর্টিকেল সে 25% মানে লসে বিক্রি করেছে। ইফ দ্য সেলিং প্রাইস হ্যাড বিন ইনক্রিজড, যদি তার বিক্রয় মূল্যটা সে বাড়িয়ে দিত 175 টাকা, দেয়ার উড হ্যাভ বিন এ গেইন অফ 10%, তাহলে হয়তো তার 10% লাভ হতে পারত। তো তাহলে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? তাহলে সে কত টাকার আর্টিকেলটা কিনেছিল? আমরা এরকম অঙ্ক অলরেডি করেছি, তাই না? তো প্রথমে যেহেতু প্রফিট হোক বা লস হোক সেটা কার হয়? কার নাকি কস্ট প্রাইসের হয়। তাই আমরা বলতে পারি যে প্রথমে যে 25% তার লস হয়েছিল সেটাকে সে কী করতে পারে? প্রফিট করতে পারো 10%-এ। তাহলে আমরা বলতে পারি 10% প্লাস 25%, এই যে কত পার্সেন্টের ক্ষেত্রে হতো? অফ কস্ট প্রাইস যেটা দিয়েছিল 175 আমি ধরেছি, বলেছি সে অলরেডি। যদি আমরা যেহেতু ওই 10% বাড়ানো করেছি আর 25% লসটাকে ধরেছি, তাহলে বের করে নিতে পারবো। তাহলে কস্ট প্রাইস হচ্ছে সমান 175 গুণিতক 100/10 আর 25% মিলে 35। তো যদি আমরা ক্যালকুলেশন করি, আরে 7 দুনে 14 করি, তো 7 5 35, 7 5 35, 5 5 25, তো 5 গুণিতক 100 সমান 500, 500ই হবে। ডান। নেক্সট, এ কাস্টমার রাইটস টু এ ব্যাংক। তো একজন কাস্টমার সে ব্যাংকে চিঠি লিখছে। ডান। কাইন্ডলি সেন্ড মি এ স্টেটমেন্ট অফ মাই ট্রানজ্যাকশান। আমি যে ট্রানজ্যাকশান করেছি তাটা ব্যাংক স্টেটমেন্ট দেবে আমার সেভিংস অ্যাকাউন্টের। ওকে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এটার ডিউরিং দ্য লাস্ট 3 মান্থস, শেষ 3 মাসের। সো ইন টার্মস অফ কমিউনিকেশন ইট উইল বি কল্ড, তখন আমরা এই কমিউনিকেশনকে কে বলবো? সেটাকে মেসেজ দিচ্ছে, মেসেজ। ডান না। তারপরে এখানে আবার দিয়েছে ডিআই। বেশ, ডিআই আমি বলেছি সব থেকে ইজি, ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের থেকেও ডিআই ইজি। ওকে, এখানে টেবিল দিয়েছি, কনসিডার দ্য ফলোয়িং টেবিল দ্যাট শোজ এক্সপেন্ডিচার অফ এ কোম্পানি। একটা কোম্পানির খরচ দিয়েছে লাখে, তো এই টাকাগুলি সব লাখে আছে, লাখে, পার অ্যানাম, পার ইয়ারে, ওভার দ্য গিভেন ইয়ার্স। ওকে, এই যে দেখতে পাচ্ছ 2008, 2009, 2010 এই যে রয়েছে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন বেসড অন দ্য ডেটা। তো এখানে ডেটা, তো এখানে দিয়েছে যে খরচ বলেছে স্যালারি বাবদ এত খরচ হয়েছে, ট্রান্সপোর্ট বাবদ এত খরচ হয়েছে, প্রত্যেকটা দিয়েছে, বোনাস বাবদ এত খরচ হচ্ছে, ইন্টারেস্ট বাবদ এত, ট্যাক্স বাবদ এত। বেশ, প্রশ্ন দেখে উত্তর করতে হবে। বলছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ বোনাস পেইড। বোনাস যে ওই কোম্পানিটা দিয়েছে বাই দ্য কোম্পানি ডিউরিং দ্য গিভেন পিরিয়ড ইজ অ্যাপ্রক্সিমেটলি, আনুমানিকভাবে
টোটালের থেকে কত পার্সেন্ট, টোটালের থেকে কত পার্সেন্ট হবে বলতে হবে। দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি পেড, মানে স্যালারির অনুযায়ী এই স্যালারির টোটাল করে প্লাস আমাদেরকে বোনাস এর টোটাল করে এর নিরিখে বোনাসটা কত পার্সেন্ট এটা বার করতে হবে। খুব সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। তো আমরা দুটোকে করব। তো প্রথমে আমরা বোনাসকে করে নিই, বোনাসের ক্যালকুলেশন করে নিই। 5 5 10 0 2 7 9 1 10 0 হাতে 1 2 2 4 6 3 9 3 12 হাতে 1 13, তাহলে 13 এটা হিসাব হলো, এটা 25 রয়েছে, সরি। তো সমান এটা হবে 13.5। ওকে, আর এটা কত হচ্ছে 0 13 13 13 17 17 22 2 2 9 আর 1 10 1020। তাহলে এটাকে আমরা যদি পার্সেন্টেজ বার করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে 13.5 বাই 1020 গুণিতক 100 0 0, তারপরে 102 তুলে দিয়ে একটা 10 নামিয়ে নিলাম, 5 দুনে 10, ওকে 5 7 35, 2 27 কাটবে কি, কাটবে 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 কত কাটবে, 2 5 10, 5 7 35 3, 135 102, 135 102 দিয়ে ভাগ করলে 102 সমান দাঁড়ালো এখানে 33.0 আনানো হলো, 103-এ যাব, 3-এ হলো 306, তাহলে এখানে নামলো এখানে 24 0, তারপরে হবে 2-এ যাবে, 2-এ দিলে 204, আবার 36, তো এগিয়ে যাচ্ছে। তো ওই দশমিকে হবে 1.32, মানে দেখতে হবে এই যে 1.3%, এটা হবে রাইট অ্যান্সার। এখানে দেখুন একটা কথা ভালো করে বলেছিল, অ্যাপ্রক্সিমেট, আনুমানিক, মানে পুরো অ্যাকুরেট না হলেও চলবে। ডান, 1-এর দাগে উত্তর গেল। 32-এর দাগে এবারে আবার সেই অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক চেয়েছে। রেশিও বিটুইন টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য কোম্পানি ইন দ্য ইয়ার 2008, তো 2008 সালের কত খরচ হয়েছে, এই যে খরচের হিসাব সবগুলো। তারপরে অ্যান্ড দ্য টোটাল এক্সপেন্ডিচার 2009 এবং 2009-এর খরচ এর অনুপাত করতে বলেছে, আবার সেই যোগ করে করতে হবে। তো এবারে মদ্দা কথা হচ্ছে বলেছে 2008:2009 করতে হবে, ডান, সেই যোগ করতে হবে। তো এখানে যোগ করে নেব 150 যুক্ত 90 যুক্ত 2.00 মানে 2, এটা ধরবেন, তারপরে 20.0 মানে 20, তারপরে লাস্টে রয়েছে 80। তো ক্যালকুলেশন করলে 2 4 334, 342, ডান। এবারে এটা হচ্ছে এখান থেকে 2009-এরটা করবো, 2009 হচ্ছে 180 যুক্ত 100, তারপরে 2.50, অর্থাৎ আমি এটাকে 2.50টাকে আড়াই লিখবো, 2.5, তারপরে 30.5 লিখবো, তারপরে 95। তো এখন এটা তার শূন্য, এই 1 চলে এসছে এই পাশে, এটা 0 হয়ে গেছে পয়েন্ট, তাহলে 5 6 6 8 8 8 8 8 8 থাকবে, 8 8, তারপরে যোগ করে 40, 408 হবে এটা। তাহলে দাঁড়ালো এটা সমান 2008:2009 সমান হচ্ছে 342 2008-এর, আর 408:408। তো এবার এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, 342/408, ওকে 2 দিয়ে করি,
2 একে 2, 2 7 14, 2 একে 2, 2 দুনে 4, 0, 2 দুনে 2 4 8। ওকে, আর কাটবে 7 দুনে 14, 31 হচ্ছে না তো, আর কিছু হবে 7 করলে 7 দুনে 14, 3 হচ্ছে 31, 7 4 28, না হচ্ছে না, 9 দুনে 8, 9 হচ্ছে না, 8 দুনে 16, 16 আর হচ্ছে 21, না হচ্ছে না, 171, না তো হচ্ছে না, 3 দিয়ে করি, 3 5, হ্যাঁ হচ্ছে, 3 5 15, 3 7 21, 3 6 18, 3 8 24, ডান। 57/8 অর্থাৎ 57:68 আছে, এই যে এই দেখুন আছে। তারপরে চলে আসো পরবর্তী ডিআইতে, আবারও সেই অনুপাত বলেছে, টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্সেস ফর অল দ্য ইয়ার্স, ট্যাক্সের সব ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট কোথায়, বেশ অনুপাত করতে বলেছে। তাহলে এখানে কি কি হলো, একটা গেল ট্যাক্স, ট্যাক্স ইজ টু ট্রান্সপোর্ট করতে হবে। ওকে ডান, টোটাল করে নেব, ট্রান্সপোর্টে টোটাল করে নেব আগে। তো এখানে 5 5 10 0 হাতে 1, 12 11 হচ্ছে 23, 23 11 হচ্ছে 34, 34 10 44, 9 44, 9 হচ্ছে 52, 52, 52, হ্যাঁ ও সরি আগে 52, হ্যাঁ ঠিক আছে, 552, 20 5 2 ট্রান্সপোর্টে বলেছি তো, 54, 540, ডান। এটা এটা কত হচ্ছে, 5 5 10, 10 5 15, 5 7 1, 1 10 8 18, 18 10 28 28 9 37 37 45 45 46 465। ওকে সমান, এটা হচ্ছে ট্যাক্সের হিসাব, হচ্ছে ট্যাক্সের 465, 465 ইজ টু 540, তো 465 540, 5 দিয়ে কাটাকাটি করি কতটা হয়, 5 8 40, 13, যাবে না এটা, 5 9 45, 5 3 15, 5 9 5 9 45, 5 3 15। ওকে 5 একে 5, 5 8 40, 108। ওকে আর কিছু হবে, 93, 33 3 31 3, সরি 31 3 হয় 93, 3 দিয়ে করেছি, 3 3 9, 3 6 18, 3 9 3 6 18 36, 31 ইজ টু 36, দেখে নেওয়া যাক, 31 এই যে রয়েছে, ডান ডান। এবারে 34 দাগে এখানে বলেছে 2008 সালে খরচ কত হয়েছে টোটাল, আর 2012 সালে কত খরচ হয়েছে টোটাল, তার মধ্যে পার্সেন্টেজের হোয়াট পার্সেন্ট, মানে এই 2008টা 12 থেকে কত পার্সেন্ট বলেছে। তো 2008-এর ডেটা অলরেডি বের করেছিলাম আমরা কোনো প্রথমবার, তার আগের উত্তরে একটু দেখে নেব। ও আচ্ছা উড়ে গেছে, তো ঠিক আছে আমরা করে নিচ্ছি। 342 আমার যতটুকু মনে পড়ছে, 342 ছিল। ওকে ডান। তারপরে 2012টা হচ্ছে 150 যেমন হচ্ছে, এটা 2012টা দাঁড়াচ্ছে 00, এটা 75 প্রথমে, 75.00 520, 520.75। এবারে বলছে পার্সেন্টেজ বার করতে বলেছে, এই 342টা এর নিরিখে কত, তাহলে পার্সেন্টেজ বার করতে হলে 520.75 বাই 342,
এই ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমি যদি এটাকে ইন্টু 100 করতে হবে, 0 0 কাটালাম আমি, তারপরে যদি 2, এটা হচ্ছে 31 হবে ধরো, না 31 নয় 26, 26 দুনে 52, 5, 26 একে 26 যদি হয়, 26 দুনে 300, দরকার নেই একে আমরা এ করে নিই না, এটা কাটানোর দরকার ছিল না। আমরা যদি এটাকে আমরা 10 রাখি, এটাকে 52.75 রাখি, শূন্যটাই কেটেছি আর কি, এটাকে 10 গুণিতক 342 করে দিই, তাহলে 3420, এবং 52.5 দিয়ে যদি আমরা করি, 75 দিয়ে করি, আমরা 53 ধরি না এটাকে, এই দশমিক থাকার জন্য গন্ডগোল হচ্ছে। 53 দিয়ে করলে 5 6 30, তাহলে 6 যাবে, তাহলে 53 6 হচ্ছে 318, নিয়ার অ্যাবাউট। এখানে 12 থেকে 8 গেলে 4, এখানে 13 থেকে 1 গেলে 3 থেকে 1 গেলে 2 0, তো এখানে 52.75 আমাদের 53 ধরে নিচ্ছি। 53 5 4 20, 4 যাবে, 4 তাহলে গেলে 5 তো যাবে না, 53 4 5 4 20, মানে 200 200 3 4 12, 212 এখানে নামবে, এখানে 28, 0 আসবে, দশমিক বসিয়ে 0 নেব, তো দশমিক বসিয়ে 0 নিলে এখানে হচ্ছে আবার সেই এটা যাবে 5-এ যাবে, 54.64.5 হচ্ছে। তো এই 64.5 আনুমানিক, এই যে দেখুন 66% রয়েছে, এটা কাছাকাছি, আনুমানিক বলেছে, এটা একটু আনুমানিকের অঙ্ক চেয়েছে। এবারে 35টাকে বলছে, হোয়াট ইজ দ্য এভারেজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পার ইয়ার, এভারেজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পার ইয়ার হুইচ দ্য কোম্পানি হ্যাড টু পে ইন রুপিজ ডিউরিং দিস পিরিয়ড। বলেছে যে এভারেজ বার করতে বলেছে, কিসের, আমাদের ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্টের, তো এভারেজ বার করে 20.0 মানে 20 যুক্ত 30.5, ওকে, 35.5, 40.0, 42 সেইখানে করে নিলে হতো, করে ফেলেছি যখন 5.1, এবার 7 1 8 16, 8 3 11, 14 2 26, 26 16 8 11, আচ্ছা 16, 118.5, 168.5। এবার এভারেজ বার করতে হলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, 5টা, 5 দিয়ে ভাগ হবে। এবারে কত হচ্ছে, 5 দিয়ে করলে 168.5কে 5 3 15, 15, তারপরে নামলো এখানে 1 8, 5 4 হবে না, 5 3 যাবে, 15, এখানে নামলো এখানে 3, তারপরে দশমিক যদি করি তাহলে 5 নামলো, 5 7 35, তো 33.7 হচ্ছে, এই যে 33.7, তাহলে 35-এর থেকে অঙ্কটাও হয়ে গেল। তাহলে চলবো 37 থেকে। এবারে কিন্তু ঝটপট করতে হবে। এফিসিয়েন্সি অফ ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন, অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার তৈরি করা, ইজ লিস্ট, খুব কম হয়ে থাকে, অ্যামাং দ্য ফলোইং, মানে কোনটা জ্বালিয়ে কম ইলেকট্রিক পাওয়ার তৈরি হয়, ইন কেস অফ, মানে কোথা থেকে সবথেকে কম ইলেকট্রিসিটি জেনারেট হয়। আসলে জিওথার্মাল এখান থেকে খুব একটা বেশি হয় না, এখানে রেশিওটা অনেকটা কম তৈরি হয়, বাকিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক পাওয়ার তৈরি করা হয়। সোলার দেখুন, উইন্ড দেখুন, নিউক্লিয়ার কিন্তু বেশি হয়ে থাকে, জিওথার্মালটা বেশি কস্টলি এবং কম তৈরি হয়। SMTP এটি একটি অ্যাক্রোনিম, অর্থাৎ এদের প্রথম অক্ষর দিয়ে তৈরি, এটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি বেসিক কোশ্চেন এটা। 38-এর দাগে বলছে মন্ট্রিয়াল প্রোটোকল। আমি প্রোটোকলগুলো অনেকগুলো আলোচনা করি, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, এগুলো সবই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই মন্ট্রিয়াল প্রোটোকল এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে ফেজিং আউট ডিপ্লিটিং দ্য সাবস্টেন্সেস, ওজোন সাবস্টেন্সেস, এটাকে ফেজিং আউট করতে হবে, এটাই হচ্ছে মেন তাদের কাজ।
এটা ওজোন লেয়ারকে নিয়ে কাজ করছে। 39, ইন লার্জ পার্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় দ্য গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড, মানে ভৌম জলটা দূষিত। এর কারণটা কি? আসলে আমাদের পূর্ব ভারতে অধিকাংশ জায়গায় এগুলো হওয়ার কারণই হচ্ছে আর্সেনিকের জন্য দূষিত বেশি। এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিচের কোন স্টেটমেন্টগুলির মধ্যে, যেগুলো ইউজিসির কাজ বলে ধরা হচ্ছে, এগুলো ইউজিসির ফাংশন, মেন ফাংশন হচ্ছে ইউজিসির এগুলো কাজ। বলছে রেকগনিশন অফ ইনস্টিটিউশন, অবভিয়াসলি ইউজিসি করে। তারপরে বলছে যে মেনটেন্স অফ কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, অবভিয়াসলি ইউজিসি করে। তারপরে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ ভাইস চ্যান্সেলর, না ইউজিসি এটা করবে কেন? তাহলে গিভিং গ্র্যান্টস টু ইনস্টিটিউশন, অবশ্যই প্রতিষ্ঠানকে গ্র্যান্টস দিয়ে থাকে। 5 বলছে মেকিং স্টেট গভর্নমেন্ট রেসপন্সিবল ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট, না এটা নয় মোটেও, কনজুগাল, দুজনে মিলে করে। তো এখানে 3, 1, 2, 4, 1, 2, 4, এই যে অপশন সিতে রাইট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 41 কি বলছে? 41 বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অনলাইন স্টোর হাউস অফ অল অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড লাইক সার্টিফিকেটস, ডিপ্লোমেটস, ডিগ্রিজ, মার্কশিট, কোন জায়গায় এগুলো আমরা স্টোর করে রাখতে পারি? এটা খুবই একটা ভ্যালুয়েবল ইনফরমেশান, ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি, অর্থাৎ NAD, NAD, এটা নিয়েও আলোচনা করেছি আমি। চলে আসবো পরবর্তী। এরপরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন কনভেনশনাল লার্নিং প্ল্যাটফর্ম ইন হায়ার এডুকেশন, যেরকম আমরা স্কুলের শিক্ষা হয়ে থাকে, এখানে একটা ডিফারেন্ট শিক্ষা বলছে, নন কনভেনশনাল, প্রথাগতহীন নয়, সেটা হচ্ছে সোয়াম। 24 ঘন্টায় এখানে 3 বার কন্টেন্টটাকে রিপিট করা হয়। ওকে, আমি এটাও নিয়ে আলোচনা করেছি। স্টেটমেন্ট এবারে আসবো নেক্সট, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 আছে, এবং সেখান থেকে বলতে হবে সঠিক ভুল কোনটা। বলছে আর্থকুয়েক এ ইজ 5 in Richter scale rather, and earthquake B is 8 on the same scale. Earthquake B has 1000 times the wave amplitude compared to B. শুধু একের এইখানে 5 থেকে 8 এই ডিফারেন্সে বলছে 1000 গুণ বেশি এই যে ওই অ্যাম্পলিটিউডটা তরঙ্গের। স্টেটমেন্ট 2 বলছে দ্য এনার্জি রিলিজড ইন বি ইজ 3 টাইমস অফ এ, 3 গুণ বেশি, 3 গুণ বেশি। তো এটা 1000 টাইমস বলেছিল, এখানে বলছে আবার। তো এখানে দেখো অ্যাকচুয়ালি স্টেটমেন্ট 1টা সঠিক ছিল, কিন্তু স্টেটমেন্ট 2টা কিন্তু রং। ওকে, তাই না? স্টেটমেন্ট 1 বলছে যে যদি আর্থকুয়েক এ ইজ 5 in Richter scale and earthquake B is 8 on the same scale, earthquake B has 1000 times the wave amplitude compared to A. এটা মানা যেতে পারে, কিন্তু বলছে দ্য এনার্জি রিলিজ বাই ই, এটা হচ্ছে 3 টাইমস দ্যাট, কোনো মতেই হবে না। তারপরে চলে আসবো 42, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইল ফরম্যাট ইজ নট এ ভিডিও ফাইল? সো অবভিয়াসলি জেপিইজি, এটা তো ছবি, পিকচারের জন্য। তো 45-এ চলে আসবো দ্য কনভেনিয়েন্ট প্লেস to store contact information for quick retrieval in emails, ইমেলে যদি কুইক রিট্রাইভাল করতে হয় তাহলে আমরা কোথায় রাখবো? অবশ্যই আমরা অ্যাড্রেস বুকে রাখবো। 45-এর সি হবে অ্যান্সার। এ কম্পিউটার হ্যাজ মেন মেমোরি 96 KB by কিলোবাইট, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট নাম্বার অফ বাইটস কন্টেন্ট ইন দিস মেমোরি? তাহলে এই মেমোরিতে এক্স্যাক্ট কত নাম্বার বাইট রয়েছে, কত সংখ্যক বাইট রয়েছে আমরা তা বলবো। তো এখানে 960 ইন্টু 1024, কারণ একটা কেবিতে বাইট থাকে কত? আমরা জানি যে 1424, অবভিয়াসলি 9C। ওকে, ফর দ্য ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিভার্সিটি হুইচ অফ দ্য ফলোয়িং বডিজ ইজ রেসপন্সিবল? ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য কোন বডিটি তার দায়িত্ব করে থাকে? এটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল বা সিন্ডিকেট। এটাও নিয়েও আমি ডেডিকেটেড আলোচনা করেছি হায়ার এডুকেশনে। সো আই থিঙ্ক সব প্রশ্নই করা যাবে। তো তাজমহল ইজ মেনলি থ্রেটেন্ড বাই ডিলিটেরিয়াস ইফেক্ট অফ, কিসের কারণে তাজমহল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবভিয়াসলি সালফার ডাইঅক্সাইড। নাও দ্য মেন এম অফ দ্য ফ্যাকাল্টি রিচার্জ স্কিম অফ ইউজিসি, এর মেন উদ্দেশ্যটা কি? অ্যাড্রেস দ্য শর্টেজ অফ ফ্যাকাল্টিজ ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। অবভিয়াসলি শর্টেজ অফ ফ্যাকাল্টির জন্য হচ্ছে ফ্যাকাল্টি রিচার্জ স্কিম করছে তারা। তারপরে নাও 50 বলছে নেম দ্য স্কিম, একটা এখানে স্কিমের রয়েছে 4টি স্কিম। বলছে হুইচ ফ্যাসিলিটেটস, কোনটা সাহায্য করে অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ কোলাবোরেশন করতে বিটুইন ইন্ডিয়ান ইনস্টিটিউশন
আর বেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, তার সাথে বেস্ট ইনস্টিটিউশনগুলির সাথে যেগুলো বিশ্বে রয়েছে, উত্তর হবে স্পার্ক। ওকে, সো এই ছিল আজকের আলোচনা। আই হোপ বোঝা গেছে সবগুলো, আশা করি এগুলো হেল্পফুল হচ্ছে। ফিরে আসবো অন্য একটা আবার আমরা টেস্ট সিরিজ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।